এই ক্ষয়খাই সকল ফ্যাসিস্ট তারেকের হাত থেকে, এই স্বাধীনতায় সাদা শকুনদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা যায়, এই জুলাই জঙ্গিদের নিশ্চিহ্ন করে দিয়ে কিভাবে সার্বভৌমত্ব রক্ষা করা যায়, তার জন্য এগিয়ে চলুন, শক্ত অবস্থান নিন, কঠোর অবস্থান নিন, সেই মাফিক চলুন, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্র চলতেছে। আপনারা অনেকেই ভাবেন অমুক দেশ এই করে দেবে, তমুক দেশ এই করে দেবে, আর এই বলে নিজেরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। অনেক আগে থেকেই বলে আসছিলাম, এই চিন্তা করে আপনারা যে চুপ করে আছেন, এতে করে কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিহ্নরা করতে পারবে না, ঠিক, কিন্তু বিএনপি জামাতিদের, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্মমভাবে হত্যা করার সময়টা কিন্তু আপনারা করে দিতেছেন। নিজেরা লড়াই সংগ্রামের মাধ্যমে সশস্ত্র হামলা না চালাইতে পারলে, নিজেরা যদি দাবানল সৃষ্টি করতে না পারা যায়, তাহলে কিন্তু কোনো দেশ এসে আপনাকে ওই চেয়ারে বসিয়ে দিবে না। প্রিয় ভাইরা আমার, চিফ প্রসিকিউটর বলেছেন আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের প্রমাণ, তারা প্রাথমিক প্রমাণ পেয়েছে, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার তারা শুরু করতে যাচ্ছেন। কোথায় পেয়েছেন, কোথায় তদন্ত হইল? কোন তদন্তের প্রয়োজন নাই, তারা সবকিছু গোল টেবিলে বসেই পাবেন, ওই গোল টেবিলে বসেই, চেয়ারে বসেই বিচারপতি রায় দিয়ে দিবেন। বিচার শুরু হয়ে গেছে। এখন সারা বাংলাদেশে থাকা আওয়ামী লীগের যে 6 কোটি কর্মী সমর্থক আছে, তাদেরকে জবাই করে দাও, কচু কাটা করে দিয়ে তাদের হত্যা করো। যদিও তারা এটা করতে পারবে না, কিন্তু এর মধ্য দিয়ে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীর জীবন কিন্তু ঝরে যেতে পারে। আমি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা কর্মীদের উদ্দেশ্যে অনুরোধ করে বলবো, আপনারা দয়া করে পকেটে হাত দেন। নেত্রী ব্যতীত আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে প্রায় 90% নেতা কর্মীর দিকে আর তাকাইয়ে থাকেন না, তাদের উপর ভরসা করেন না, কারণ ওই 90% নেতাদের সাথে কিন্তু বিএনপি জামাতের সাথে ব্যবসায়িক পার্টনারশিপ আছে। তারা 15 বছর ক্ষমতা থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তারা এখন টায়ার্ড, 15 বছর পরিশ্রম করেছেন, তারা এখন রেস্টে আছেন বিদেশের বাড়িতে বউ বাচ্চা নিয়ে। এই কারণে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসুক না আসুক, এই নিয়ে তাদের কোনো সমস্যা নাই। মাস শেষে তাদের ব্যবসা প্রতিষ্ঠান যে বিএনপি জামাতিরা দেখে রাখতেছে, তারা তাদের কমিশন পাঠিয়ে দিচ্ছে, তারা আরামায়েশে আছে। কিন্তু আপনারা যারা আছেন, একটু দয়া করে পকেটে হাত দেন। আজকে বাংলাদেশে থাকা বিভিন্ন তৃণমূলের যারা রাজপথে রয়েছেন, তারা বিভিন্নভাবে মেসেজ দিতেছে, ভাই হাতে অস্ত্র দেন, আমরা সশস্ত্র হামলার জন্য প্রস্তুত আছি, আমরা আন্ডারগ্রাউন্ড থেকে হামলা চালানোর জন্য প্রস্তুত আছি। কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব যত সময় পর্যন্ত পুনরুদ্ধার না হবে, 1 মাস 2 মাস 15 দিন 20 দিন বা অনিশ্চিত, তত সময় পর্যন্ত আমাদের পরিবারকে কারা দেখবে, আমাদের হাতে যে অস্ত্র দিতে হবে সেটা কে দেবে? এই সহযোগিতাটা তাদেরকে আপনারা করেন। আপনারা ভরসা করে থাকেন এই মুহূর্তে দলের শুধু শীর্ষ পর্যায়ে নেত্রী ব্যতীত, নেত্রী আর তৃণমূল, এছাড়া মাঝপথে যে কজন নেতা আছেন হাতে গোনা 10%, 10%-এর মতো, আপনাদের মধ্যে একটু ঐক্যবদ্ধতা গড়ে তুলুন, পকেটে হাত দিন, খরচ করার মন মানসিকতা নিয়ে কার্যক্রম হাতে নিন দ্রুতভাবে। কিন্তু বিএনপি মোটটা কথা, বিএনপি জামাতিদের সময় দিয়েন না। এরই মধ্যে দেখেছেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যখন বাংলাদেশকে যারা চায় নাই, 7ম নৌবহর পাঠিয়ে দিয়েছিলেন যারা বাঙালিকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে, রাশিয়ার সহযোগিতায় সেই 7ম নৌবহর তারা এখানে পৌঁছাতে পারে নাই, তাদেরকে নাকি বাংলাদেশের পশ্চিম একেবারে পরীক্ষিত বন্ধু কে বলেছে কথাটা? বাংলাদেশ থেকে যে সাদা শকুনে বলেছে, এই সার্বভৌমত্বের মানচিত্র তারা খামচে ধরেছে, সে জামাতিরা বলেছে। কে বলেছে এই কথা? ফ্যাসিস্ট তারেক বলেছে, খুনি তারেকে বলেছে। তারা ক্ষমতার জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, মানচিত্র, লাল সবুজের পতাকা নিমিষেই কবর দিয়ে দিতে তারা প্রস্তুত আছে, ওতে কিচ্ছু যায় আসে না। ওরা এখন আরামায়েশে আছে, অর্থ টাকা পয়সা নিয়ে ওই যুক্তরাষ্ট্রে চলে যাবে। তারেকের মূল চিন্তা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা কিভাবে, ওর উপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা কিভাবে সে প্রত্যাহার করবে, ওই ধান্দায় আছে। আর এই ধান্দার জন্য ওর যা কিছু প্রয়োজন আছে ঘরের, যে দ্বারার যারা ক্ষমতার জন্য নিজের বাম ভোটকে অন্যের বিছানায় দেওয়ার জন্য দ্বিধাবোধ করে না, তাদের কাছে সার্বভৌমত্বের কথা শুনবেন, তাদের কাছে জনগণের কথা বলবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করে বিনয়ের সাথে বলবো, আওয়ামী লীগের নেতারা যারা রয়েছেন শীর্ষ পর্যায়ে, যাদের টাকা পয়সা আপনাদের কম নেই, আল্লাহ অনেক দিয়েছে, আগামীতে আরো অনেক দিবে, বিশ্বাস এখন আল্লাহ আপনাদের অনেক দিবে। দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য, দলের জন্য, তৃণমূল পর্যায়ে সক্রিয় নেতা কর্মীদের জন্য দয়া করে আপনাদের হাতটা বাড়িয়ে দেন, সহযোগিতা করুন ওদেরকে, নিবিড় যোগাযোগ রাখুন তাদের সাথে। সশস্ত্র হামলা ছাড়া কিন্তু বাংলাদেশকে রক্ষা করা যাবে না। আওয়ামী লীগ, এই ৭৭ বছরের আওয়ামী লীগকে কেউ কখনো ধ্বংস করতে পারে নাই, পারবে না ইনশাল্লাহ। কারণ আওয়ামী লীগকে দেখভাল করে রাখেন
দেশের 6 কোটি জনগণ আওয়ামী লীগকে দেখভাল করে রাখেন স্বয়ং সৃষ্টিকর্তা। সুতরাং আওয়ামী লীগকে ধ্বংসের শক্তি ওদের নাই, কিন্তু ওদেরকে যদি সময় দেন দেশের সাধারণ নিরীহ মানুষ, আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী ওদের কর্তৃক নিহত হবে, মারা যাবে, আরো নেত্রী ধর্ষণের শিকার হবে। এই সুযোগ ওদেরকে কে করে দেন না। ওরা বিহারীর বাচ্চা, ওরা জিন্নাহর বীর্যে পয়দা হওয়া পাকিস্তানি রেখে দেওয়া প্রেতাত্মা। ওদেরকে বিশ্বাস করেন না, ওদের উপর ভরসা করে ওদের সময় দিয়েন না। যত দ্রুত সম্ভব গেরিলা কায়দায় আন্ডারগ্রাউন্ড থেকে সশস্ত্র হামলা পরিচালনা করা যায় তার প্রস্তুতি আপনারা গ্রহণ করুন। ওদেরকে যত সময় দেবেন ততই কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছি আমরা। ওদেরকে যত সময় দেবেন ততই ওদের শক্তি সঞ্চারিত হচ্ছে, ওরা ধ্বংস করার জন্য আরো সুযোগ পাচ্ছে, সময় পাচ্ছে। দয়া করে এই সময়টা ওদেরকে দিয়েন না। একটু মাথায় রাখেন পাকিস্তান কিভাবে বলে চতুর্দিক থেকে হামলা চালাবে তারা ভারতে। এই কথাটা কেন বলতেছে একবার কি বুঝে আসছে না আপনাদের মাথায়? সিম্পল কমন সেন্সটা কেন আসতেছে না? বাংলাদেশটা যে বাংলাদেশ নাই, বাংলাদেশটা যে পূর্ব পাকিস্তানে পরিণত হয়েছে। বাংলাদেশটাকে ওরা বলে নতুন বাংলাদেশ। ওই নতুন বাংলাদেশটাকে নতুন ভাবে পূর্ব পাকিস্তান বানাই ফেলতে রাত আর দিন লাগবে না, 1 মিনিটের মধ্যে সেটা হয়ে যাবে। সুতরাং সেই সুযোগটা দয়া করে ওদেরকে আর দিয়েন না। নেত্রীর সাথে যখন বাস্তবতা চলতেছে সেই বাস্তবতা নিয়ে নেত্রীর সামনে তুলে ধরুন। বর্তমান সময়টা যেটা করা উচিত সেই বিষয়গুলো তুলে ধরুন। ওই আওয়ামী লীগের বিদ্যুৎ মন্ত্রী বিপুর মতো যারা নেতা আছে তাদের উপর ভরসা করা বাদ দেন। বিএনপি জামাতিদের সাথে ন্যূনতম ব্যবসার পার্টনারশিপ যে সকল নেতাদের আছে তাদের আপাতত দূরে রাখেন, দলের গভীরের আলোচনা থেকে তাদের দূরে রাখেন। এগুলা লিক হচ্ছে। তারা চাচ্ছে না যে আওয়ামী লীগ খুবই দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধার করুক, কারণ এতে তাদের পার্টনারশিপে তারা যারা রয়েছে বিএনপি জামাতিরা তারা মন খারাপ করবে। ব্যবসা পার্টনারশিপ থাকবে না, হারিয়ে যেতে পারে ব্যবসা, অনিশ্চিত হয়ে যাইতে পারে, কারণ তাদের টাকার পাহাড় গড়েছে, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা। ওই টাকা তারা কবরে নিয়ে যাবে। তারা স্বপ্ন দেখেছে এই টাকা তারা কবরে নিয়ে গিয়েও আখেরাত পার হয়ে যাবে বিভিন্ন বাধা এই অর্থ। সুতরাং তাদের উপর ভরসা বাদ দেন। বর্তমান পরিস্থিতির বিষয়টা একটু অবজার্ভ করেন। এই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সিদ্ধান্ত নিয়ে আলোচনার মাধ্যমে সশস্ত্র হামলা কিভাবে চালানো যায়, কিভাবে দুর্বারভাবে এই সকল কথিত ক্ষয়ের খা আদালত এবং এই ক্ষয় খাই সকল ফ্যাসিস্ট তারেকের হাত থেকে, এই স্বাধীনতায় সাদা শকুনদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা যায়, এই জুলাই জঙ্গিদের নিশ্চিহ্ন করে দিয়ে কিভাবে সার্বভৌমত্ব রক্ষা করা যায় তার জন্য এগিয়ে চলুন। শক্ত অবস্থান নিন, কঠোর অবস্থান নিন, সেই মাফিক চলুন। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। আদালত দেয়নি, তারপরে শেষ পর্যন্ত ইমরানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে, ইমরান এবং তার দলের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করে তাদের সবারই জেল করলো এবং এটাকে যেহেতু বাতিল করতে পারেনি রিফাইন্ড পার্টির দিকে ঠেলে দেওয়া হইলো। কিন্তু ইমরানের সমর্থকরা, ইমরানের নেতারা সেটা সহজ হইতে দেয়নি। একদল করেছে, একটা এরকম পার্টি বানাইছে, একটা রিফাইন্ড পার্টি একটা বানিয়েছে, কিন্তু মূল লিডারশিপ সবাই কিন্তু ইমরান শাহ থেকে তারা কিন্তু স্বতন্ত্র ইলেকশন করে তারা আবার পার্লামেন্টে ঢুকেছে। সো সেখানে তারা ব্যর্থ হয়েছে। এখানে তারা চেয়েছিল যে আওয়ামী লীগকে প্রথম থেকে এটাকে ব্যান করার পরিকল্পনাই ছিল। যদি ব্যান করতে না পারলে তাহলে রিফাইন্ডের দিকে যাবে। মূল পরিকল্পনা ছিল ব্যান করা, যেটা পাকিস্তানি ছিল। এইটাই কিন্তু পাকিস্তানি ফর্মুলা হিসাবে নেওয়া হয়েছিল। এটা একটা ডিজাইন করা হয়েছিল। এটার সাথে বাংলাদেশের যারা যারা তখন ক্ষমতা স্তম্ভ প্রত্যেকে এটার সাথে জড়িত, এবং এটার সাথে জাতিসংঘকে ইনভলভ করা হলো। বলবো একে একে আপনাদেরকে লিঙ্কগুলা বলে দেবো, বলবো যে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। সেটা হলো তারা পাকিস্তানের প্ল্যানটা যেহেতু ব্যর্থ হয়েছে, এইখানে যদি প্ল্যান ব্যর্থ হয় তাহলে রিফাইন্ডের দিকে যাবে। এই রিফাইন্ড শব্দটা আসছে কিন্তু পরে। ওয়াকারের সাথে মিটিংটা হয়েছিল 11ই মার্চ। দেখেন 11ই মার্চের পরে 10 দিন পরে 21শে মার্চ কিন্তু হাসনাত প্রথমবারের মতো ফেসবুক পোস্ট দিয়ে বলল যে তাদেরকে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দেওয়া হয়েছে। আসলে ওখানে কি আলোচনা হয়েছে সেটা তো ওদের মধ্যে আলোচনা হয়েছে, আমরা বলতে পারবো না, সেটা কেউ হর্সেস মাউথ থেকে বলা যাবে না। কিন্তু ওখানে যেটা হয়েছে, যেটা আরেকটা এখানে মিথ্যাচার করা হয়েছিল, যে হাসনাত সার্জিসের সাথে যে মিটিংটা করেছে, হাসনাত সার্জিসের অনুরোধে এই মিটিংটা করা হয়েছে। তখন আমরা অনেকে বলছি যে ওয়াকারুজ্জামান বালক সুলভ আচরণ করছেন, যে বালকদের কাঁধে হাত তুলে করছেন। ঘটনাটা তা না, কিন্তু ওয়াকারুজ্জামান তাদেরকে ডেকে নিয়েছিলেন। This is the latest বলতে এটি আসলে ইনফরমেশন যে ওয়াকার তাদেরকে ডেকে নিয়েছে। ওয়াকার তাদেরকে ডেকে নিয়ে
এই আওয়ামী লীগের ব্যাপারে কথা বলেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কথা বলেছে। যখন এই প্রক্রিয়াটা, নিষিদ্ধের প্রক্রিয়াটা যখন আগাচ্ছিল না, তখন ওয়াকারদের প্ল্যানেই ওয়াকার একা কাজ করছে না, ওয়াকারদের প্ল্যানেই কিন্তু হাসনাত এই কথাগুলো ডাইভার্স করছে ওয়াকারের বিরুদ্ধে। এটা একটা ক্যামোফ্লেজ ছিল, বেসিক্যালি ক্যামোফ্লেজ ছিল, যে ওয়াকারের নামে ব্লেম করা তারা আওয়ামী লীগ ইস্যুটাকে সামনে নিয়ে আসবে। কারণ তখন কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে মানে সাংঘাতিক আলোচনা, যে জাতিসংঘের রিপোর্টটা ব্যবহার করে তারা সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছে না, তারা পারছে না। যখন পারছে না তখন কি করা যায়, তখন তারা ওই ওয়াকারের সেই ওয়াকারের মাধ্যমে ওয়াকারকে দিয়ে এই প্ল্যানটা করায়। যখন দেখলো যে তারা শেষ পর্যন্ত হিসাব নিকাশ করে দেখলো যদি নিষিদ্ধ করতে যায় তাহলে আওয়ামী লীগকে, তাহলে কিন্তু এটা বুমেরাং হতে পারে, মানে অল অফ এ সাডেন, মানে কোনো ইস্যু তৈরি না করে, তখন ইস্যু তৈরির পরিকল্পনাটা হয়। ইস্যু তৈরির পরিকল্পনা হিসাবেই কিন্তু 11ই মার্চ হাসনাত এবং সার্জিস ওখানে যায়, এবং সেই ইস্যু তৈরি করার জন্য কিন্তু হাসনাত সার্জিস বুদ্ধিপ্রাপ্ত হয়ে যখন তারা পুরো প্ল্যান করছে 10 দিন ধরে, ইউনুস, এনসিপি পার্টি, মিলিটারি অর্গানাইজেশনস, এরা প্ল্যান করেছে যে 10 দিন ধরে যে কিভাবে আমরা এটাকে এই ইস্যুটাকে সামনে নিয়ে আসতে পারি, হাউ উই ক্রিয়েট এ সিচুয়েশন যেখানে এটা একটা ইস্যু হয়, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ইস্যু আসে। ইস্যু করার অংশ হিসাবে কিন্তু ওই রিফাইন্ড আওয়ামী লীগের, সেই পাকিস্তানি স্টাইলে রিফাইন্ড আওয়ামী লীগের ফর্মুলাটা নিয়ে আসা। কারণ কোনো প্রক্রিয়া আওয়ামী লীগকে তখন কোনো পদ্ধতি দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না, মানে কোনোভাবে, অল অফ এ সাডেন। তো এটা ইস্যু বানাইতে হবে, ইস্যু বানানো হলো। ইস্যু বানানোর পরে এমন ভাবে ইস্যুটা বানানো হলো যেন সবাই এটাতে ইনভলভ হয়। এবং তখনকার সময় আপনি তখন পরিস্থিতি খুব উত্তপ্ত, আওয়ামী লীগের ব্যাপারে যারা একসময় মানে আওয়ামী লীগ করেছে এরকম লোকেরা আওয়ামী লীগের উপরে তখন বিরক্তি প্রকাশ করছে, আওয়ামী লীগ এই খুন করেছে, অনেক ব্যাপক প্রচার না আওয়ামী লীগের বিরুদ্ধে। সে তখন তারা খুনোখুনিতে জড়িত, লাখ লাখ হাজার হাজার মানুষ মেরে ফেলাইছে, অনেক কিছু জাতিসংঘের রিপোর্ট আসছে 1400 মানুষ মেরে ফেলছে, মানে এইগুলো আছে। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, কোন প্রক্রিয়া নিষিদ্ধ করবে সেটা তার পাচ্ছিল না, পথ পাচ্ছিল না। এই পথ খোঁজার জন্যই কিন্তু 11ই মার্চের মিটিংটা বের হয়। এই 11 মার্চের মিটিং এ কিন্তু পুরো প্ল্যানটা ঠিক করা হয় যে এদেরকে দিয়ে কি করবে, এবং এদেরকে একজনকে দিয়ে স্প্লিট করবে যাতে ওয়াকারুজ্জামানের উপরে কোনো দোষ না যায়। এটাও করা হয়েছে যাতে ওয়াকারুজ্জামান কোনো ভাবে এই প্রক্রিয়ার সাথে ইনভলভ আছে এটা যেন, কিন্তু ওয়াকারুজ্জামান ডিরেক্টলি ইনভলভ, কারণ ওইটাকে ইউজ করা হয়েছে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে হাসনাতকে দিয়ে একটা পোস্ট করানো হলো, এবং সেখানে আরো একটা জিনিস যোগ করা হলো যে ওয়াকারুজ্জামান ইউনুস বিরোধী। ফুয়েলিং করা হলো জনগণের মনকে, ফুয়েলিং করা হলো এনসিপি পার্টির সেই জঙ্গিগুলাকে, ফুয়েলিং করা হলো ইসলামী ছাত্র শিবিরকে, ফুয়েলিং করা হলো জামাতে ইসলামীকে। কিন্তু বিএনপি বুঝতে পারছিল যে আওয়ামী লীগের নিষিদ্ধের পথ থেকে যাচ্ছে, কারণ ওই সময় প্রথম থেকে যখন নিষিদ্ধের কথাগুলো আসছে বিএনপি সরাসরি বিরোধিতা করেছে। আমি এটা আপনাদের মানে ইনফরমেশনের জন্য, বিএনপি অ্যাজ এ পার্টি কোন দলকে নিষিদ্ধ করার বিরুদ্ধে ছিল তখন, একদম ওই সময়টা। এবং এই যখন এই 10 দিন পরে যখন এরা একটা আনলো, সঙ্গে সঙ্গে যখন হাসনাত এটা করলো, করার পরে আপনার মনে আছে যে একজন ব্যারিস্টার ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেওয়ার কথা হলো। কেন কথাগুলো আসছে? ওই পাকিস্তানে কিন্তু ক্যান্টনমেন্টে পিটিআই এর লোকেরা ইয়ে করছিল, কি বলে, হামলা করছিল, সেই ইস্যুটা নিয়ে আসে। এই জন্য ওরা এখানে নিয়ে আসছে, মানে কন্ট্রোভার্সি যত তৈরি করা যায়, যত বেশি ধোঁয়াশা তৈরি করা যায়, তত যে কারণেই সেই এরকম বক্তৃতা দিয়েছে। এবং ওইখানে আরেকজন প্ল্যানিং এর এই পার্টের আরেকজন ছিল ওই বক্তৃতার সময়, তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর। তারা কোনো না কোনো ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটা আদালত পর্যন্ত নেওয়ার জন্য চেষ্টা করছে, যেটা তারা পাকিস্তানে করছে। পাকিস্তানে ব্যর্থ হয়েছে, কিন্তু এখানে তারা নিশ্চিত ছিল যে যদি আদালত পর্যন্ত নিতে পারে তাহলে এই আদালত তাদের কথা শুনবে, কারণ তখন তো পুরো আদালত তো তারা ভেঙে দিয়েছে, তখন তো আপিল বিভাগ নাই, মানে হাইকোর্টেরও অনেক বিচারপতি সব তারা ভেঙে ফেলছে। তো এই প্রক্রিয়ায় তখন তারা ওই ধরনের কথাবার্তা গুলো বললো যাতে একটা বড় ধরনের অভিযোগ করা যায় এবং বোঝানো যায় যে আর্মি এটার সাথে ইনভলভ না, বা আর্মি এটার সাথে না, আর্মি এটার বিরুদ্ধে, বা আর্মি ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে, মানে আর্মিকে নিষ্কলুষ রেখে যা করা যায় এটাতে ওয়াকারুজ্জামানের কোনো আপত্তি ছিল না, এবং ওয়াকারুজ্জামানের পক্ষেই ছিল। রিফাইন্ড বলেন আর আওয়ামী লীগকে ব্যান করা বলেন, এটা পক্ষেই সে ছিল। শেখ হাসিনাকে মাইনাস করা, আওয়ামী লীগের টোটাল লিডারশিপকে মাইনাস করা, সবকিছু। তারপরে কি হলো দেখেন, আর্মির ওই বিষয়টা যখন আসলো, বাংলাদেশে কোনো জায়গাতে ওনারা করলো না। ওনার নেত্র নিউজে
এরও এই যে বিতর্কটা শুরু হয়, তখন নেত্র নিউজে একটা নেত্র নিউজ আর্মি হেডকোয়ার্টার্সে সে যোগাযোগ করে যে আসলে ঘটনাটা কি। তখন নেত্র নিউজকে আর্মি হেডকোয়ার্টার থেকে কি বলেছে শুনেন। কোট, হিলারিয়াস অ্যান্ড ইম্যাচিওর এরে অফ স্টোরিজ, এরা এবং হাস্যকর এবং কাল্পনিক গল্প বানিয়েছে এবং কমপ্লিট পলিটিক্যাল স্টান্ট। আর্মিকে এটা থেকে আর্মির ভিতরে তো একটা অংশ হয়তো এটা চাচ্ছে, পুরো আর্মি তো কখনোই মানে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার নিয়ে কাজ করার কোনো কারণ নেই। এবং আমি আপনার এখন আরো একটা তথ্য দিই, যখন হাসনাত এটা ক্লেম করেছে তখন অনেক কোর কমান্ডার, অনেক সিনিয়র জেনারেলস কেউ একসাথে, কেউ একা একা এসে, কেউ আর্মি চিফের অফিসে, কেউ আর্মি চিফের বাসায় গিয়ে কিন্তু আর্মি চিফের মনোভাব জানার চেষ্টা করেছে এবং তাকে তাদের মনোভাব দিয়ে দিয়েছে। তখন আর্মি চিফ দেখতে পেয়েছে যে অধিকাংশ জেনারেল এইসব রাজনৈতিক কোনো বিষয়ের সাথে ইনভলভ হইতে রাজি না, যে কারণে আর্মি চিফ নিজেকে আবার বিচ্ছিন্ন করার জন্য এই টোটাল প্রক্রিয়াটা সাজিয়েছেন, যাতে আর্মি তাকে ব্লেম না করে, যে আর এবং কেউ যেন ব্লেম না করে আর্মি এটার মধ্যে ইনস্টিগেট করছে। আসলে কিন্তু আর্মি ইনস্টিগেট করছে, মানে এই ওয়াকার এবং তার ফিউ জেনারেলস অর একটা অর্গানাইজেশন। দেখেন কত রকম প্লে করেছে সেখানে ওয়াকারুজ্জামান। তিনি তার জেনারেলদের কাছে বলছেন যে না, এটার সাথে আমি কোনো ইনভলভ নয়, তার সাথে তার বাসায় দেখা করেছে, তার অফিসে দেখা করেছে, কিন্তু আসলে উনি ইনভলভ ছিলেন। উনি টোটাল এই নাটকটা তৈরি করার জন্য হাসনাত এবং সার্জিসকে ডেকে নিয়েছেন, যাতে একটা আওয়াজ তোলানো যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আর সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটা আদালতে নেওয়ার জন্য ওই দেখেন ব্যারিস্টার ফুয়াদরে দিয়ে ক্যান্টনমেন্ট বিরোধী বক্তৃতা দেওয়া হয়েছে এবং সেখানে চিফ প্রসিকিউটর তার বাঁ পাশে দাঁড়ানো ছিল বা ডান পাশে দাঁড়ানো ছিল। They had a plan. They had a plan to মানে একেবারে সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তাদের একটা প্ল্যান টোটালটাই, এবং সেই প্ল্যানের অংশ হিসাবে শেষ পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতে থাকে এবং মানুষের মনোভাব এবং চারিদিকে সোশ্যাল মিডিয়া এইটা সেটা মিলে মিটিং ফিটিং করে শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়। হাসনাত 8ই মে 21শে ইয়াতে ওরা দেখা করেছে হইলো 21শে মার্চ, ঘটনাটা ফাঁস করেছে 11ই মার্চ, ঘটনাটা ফাঁস করেছে হইলো বা ঘটনাটা বলে এই কন্ট্রোভার্সি তৈরি করছে 21শে মার্চ। এরপরে তারা একটা মাস কিন্তু প্রস্তুতি নিয়েছে এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে একটা অর্গানাইজেশন তারা তৈরি করেছে। সেই অর্গানাইজেশনটার নাম হলো, আমি আপনাকে ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি। হু আর দিস পিপল? এই যে ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি, কেউ আমরা এই জিনিসগুলো কেউ প্রকাশ্যে আসছে যে এরকম একটা পার্টি নাম দিয়েছে, তারা ভেতরে ভেতরে নাম দেয়া, তারা কিন্তু এনসিপি কে আলাদা রেখেছে এবং এটা একটা ইউনিটি তৈরি করেছে সবগুলো জামাত শিবির এবং এনসিপি লোকদের প্লাস অন্যান্য খুচরা যেগুলো আছে ফুয়াদ চুয়াদ এগুলার মিলা, এরা কিন্তু অ্যান্টি ফ্যাসিস্ট পার্টি ইউনিটি নামে একটা ক্ল্যান্ডেস্টাইন অর্গানাইজেশন তৈরি করছে। এবং সে এই অর্গানাইজেশনের আন্ডারে কিন্তু হাসনাতকে দিয়েই, যে হাসনাত এই কন্ট্রোভার্সিটাকে স্টার্ট করছে, এই হাসনাতকে দিয়ে কন্ট্রোভার্সিটাকে ওই প্রথমে শাহবাগে মিটিং, তারপরে এইটা সেটা, তারপর সারা শাহবাগ থেকে ব্যারিকেড ভেঙে চলে আসে, তারপরে তারা শেরাটনের সামনে ব্যারিকেড। আপনি কি ব্যারিকেডটি তারা ভেঙেছিল না ব্যারিকেড খুলে দেওয়া হয়েছিল? আজকে তো এই কোশ্চেন গুলো আসবে। ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে তারা যেন যমুনার সামনে যেতে পারে, যমুনাতে তাদের আপ্যায়নের জন্য ব্যবস্থা করা হয়েছিল, এগুলো সমস্ত প্ল্যান করা, এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্য এই যে ঠান্ডা জলের কামানের ব্যবস্থা করা হয়েছে, ঠান্ডা জল ছিটানোর ব্যবস্থা করা হয়েছে, সবকিছু প্ল্যান করে তারা কিন্তু এই শেষ পর্যন্ত এই ইয়েতে 8ই মে থেকে এসে তারা এই অবস্থান নিয়ে তারা যমুনার সামনে আসে এবং যমুনার সামনে বসে তারা কিন্তু ওই একটাই কথা, তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং ওই সময়কালের মধ্যেও কিন্তু এই কেয়ারটেকারের মানে ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে অনেক ছিল, বিভেদ ছিল যে না এটা কি এইভাবে করা যায় কিনা, এটা এইভাবে করা যায় কিনা, কোনো আইন তারা বের করতে পারছে না, কেমনে তারা এটা আইন দিয়ে নিষিদ্ধ করবে। তারা ব্যবহার করলো জাতিসংঘের রিপোর্টটাকে। জাতিসংঘের রিপোর্টটা যদি আপনার জাতিসংঘের রিপোর্টটা যদি পড়েন, সেই জাতিসংঘের মিসকোট করে কিন্তু তারা এই প্রক্রিয়াটা বের করলো। কি করলো? জাতিসংঘের ইয়েকে কোট করা হইলো যে আমি আপনাকে বলি যে তারা যেটা কোট করেছে যখন নিষিদ্ধ করে, হ্যাঁ নিষিদ্ধ করার কোটেশনটা তারা ছিল জাতিসংঘের, এটা হলো
ওকে, আমি আমাকে একটু যদি সময় দেন, আপনারা রাগ করবেন না প্লিজ। মানে আমি কোর্টের ইয়েটা বাইর করি। জাতিসংঘের কোর্টটা তারা কি বলে বিকৃত করে তারা বলছে স্টেটমেন্টের মধ্যে, সরকারের স্টেটমেন্টের মধ্যে তারা কি করলো বললো, এই যে এই ব্যানের ব্যাপারটাতে তারা ইউজ করলো শব্দটা যে in this regard the government is taking into consideration the UN report on the terrorist activities of the leaders and supporters of the Awami League, terrorist activities of the leaders and supporters of Awami League। পুরা UNOHCHR এর ফ্যাক্ট ফাইন্ডিং যে রিপোর্টটা ছিল এটার মধ্যে কিন্তু এটা ছিল না, কোথাও এটা ছিল না। সেখানে কি ছিল সেটা আপনাকে বলি। এখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের টেররিস্ট অ্যাক্টিভিটিস অফ লিডার্স, আওয়ামী লীগের নেতাদের টেররিস্ট অ্যাক্টিভিটিস এবং সমর্থকদের টেররিস্ট অ্যাক্টিভিটিস এর কারণে আওয়ামী লীগকে এই নিষিদ্ধ করা হচ্ছে। কিন্তু তারা কোট করেছে কিন্তু জাতিসংঘের ইয়েকে, কারণ তারা বলছে in this regard the government is taking into consideration the UN report মানে জাতিসংঘের রিপোর্টটাকে কনসিডার করছে on the terrorist activities of the leaders and supporters of Awami League, terrorist activities। কিন্তু UNOHCHR ফ্যাক্ট ফাইন্ডিং যে রিপোর্টটা সেখানে আসলে যেটা 12 ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল 2025-এ, সেটাতে আসলে কি ছিল? সেটা কি এই কথাগুলো টেররিস্ট অ্যাক্টিভিটিস এর কথা ছিল? নো, they misquoted it, intentionally misquoted it। তারা কি করেছে দেখেন, সেখানে কথা ছিল ইউনিসেফ কোট বলি, OHCHR finds that there are reasonable grounds to believe এটা বিশ্বাস করা যায় এরকম গ্রাউন্ড আছে যে ফর্মার গভর্নমেন্ট অ্যান্ড ইটস সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স অ্যাপারেটাস, সাবেক সরকার এবং তার নিরাপত্তা এবং গোয়েন্দা অ্যাপারেটাস, যেটা গোয়েন্দা যে সংস্থাগুলো আছে, তারা টুগেদার উইথ ভায়োলেন্ট এলিমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ আওয়ামী লীগ, টুগেদার উইথ একই সঙ্গে আওয়ামী লীগের যে ভায়োলেন্ট এলিমেন্টস আছে, মানে উপসর্গ বা ভায়োলেন্স যে এলিমেন্ট গুলো আছে, মানে অংশগুলো আছে, তারা অ্যাসোসিয়েটেড উইথ আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট এরকম উগ্র কিছু এলিমেন্ট ছিল, সিস্টেমেটিক্যালি পদ্ধতিগতভাবে engaged in serious human rights violation including hundreds of extrajudicial killings। তার সিস্টেমেটিক্যালি ইনভলভ ছিল, আওয়ামী লীগের এলিমেন্টস বলেছিল, নট আওয়ামী লীগ। এন্ড টেররিস্ট অ্যাক্টিভিটিস এর কথা তারা বলছে উগ্র এলিমেন্টস ছিল, যারা ধরেন ওই যে মারামারিতে ইনভলভ হয়েছে মাঠে, তো তখন স্টুডেন্টদের সাথে আওয়ামী লীগের যুবলীগের বিভিন্ন মারামারি হয়েছে। সো সেই এলিমেন্টটাকে তারা বলছে যে যে এটা ভায়োলেন্ট এলিমেন্ট, সহিংস এলিমেন্টটা কথা তারা বলেছে, কিন্তু আর বলে নাই যে টেররিস্ট কথা তারা বলে নাই। সো দ্য স্টেটমেন্ট ইটসেলফ ওয়াজ রং এবং মিথ্যা। এবং OHCHR এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের মধ্যে স্পষ্ট আছে যে নো ব্যান, পলিটিক্যাল পার্টিকে তাদের রিকমেন্ডেশনের মধ্যে আছে যে ব্যান করা যাবে না। তারা তাদের রিকমেন্ডেশনে যেটা আছে তারা যেটা বলছে যে কি বলে, রিকমেন্ডেশনের মধ্যে যেটা আছে সেটা হলো, আমি আপনাদের বলি, হ্যাঁ, তাদের অনেকগুলো রিকমেন্ডেশন, যেমন ধরেন তাদের রিকমেন্ডেশন অ্যাকাউন্টেবিলিটি বাট উইথ ডিউ প্রসেস, যে বিচার প্রক্রিয়াটা এটা ডিউ প্রসেসের মধ্যে করতে বলেছে, নিরাপত্তা সেক্টরের রিফর্মের কথা বলেছে, সিভিক সেন্স, অ্যান্টি টেররের ল এর একটা ব্যাপারে যে এটা নিয়ে আলোচনা করতে বলছে, জাস্টিস সিস্টেম রিফর্ম করতে বলছে, যারা ভিকটিম আছে তাদেরকে ভিকটিমদের ব্যাপারে কথা বলতে বলছে। একই সঙ্গে তারা বলছে প্রোটেকশন অফ আওয়ামী লীগ সাপোর্টার্স, স্পেসিফিক্যালি যেটা বলেছে প্রোটেকশন অফ আওয়ামী লীগ সাপোর্টার্স স্পেসিফিক্যালি, সেটা বলছে কোর্ট এনশিওর, প্রস্তাব এটা, এনশিওর দ্যাট জার্নালিস্ট, আওয়ামী লীগ সাপোর্টার্স, মাইনরিটি লিডার্স, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স, আদার্স এক্সপ্রেসিং সিভিক অর পলিটিক্যাল ডিসেন্ট, বলছে যা সাংবাদিক এবং আওয়ামী লীগের সমর্থক, মাইনরিটি কি বলে ওই যে ধর্মীয় সংখ্যালঘু নেতৃবৃন্দ এবং যারা মানবাধিকার ডিফেন্ডার আছেন এবং অন্যান্য সিভিক এবং সিভিল সোসাইটি যারা আছে এবং পলিটিক্যাল ডিসেন্ট এবং রাজনৈতিক বিরোধ আছে, যে ধরেন যারা ইন্টারিমকে পছন্দ করতেছে না তাদেরকে আরবিট্রারি অ্যারেস্ট করার বিরুদ্ধে তারা কথা বলেছিল, এবং সাবসিকুয়েন্টলি তাদের বিরুদ্ধে যে ক্রিমিনাল কেস দেওয়া হচ্ছে এটার বিরুদ্ধে তারা কথা বলেছে।
তার বলছে যে স্টেপ নাও, ইফেক্টিভ স্টেপ নাও ইমিডিয়েটলি, যাতে এই ধরনের অবিচার যেন না হয়। প্রোটেক্ট দ্যাম এগেনস্ট রিভেঞ্জ ভায়োলেন্স, তাদের বিরুদ্ধে যে প্রতিশোধের যে ভায়োলেন্স হচ্ছে সেটা থেকে তাদের প্রোটেকশন দাও, এবং এই যারা এই রিভেঞ্জ ভায়োলেন্স যারা করছে, মানে মব যারা করছে, তাদের বিচার করো। এবং তারা তাদের আরেকটা ইয়েতে বলছে ফ্রি ইলেকশনস এন্ড লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে তারা বলছে এনশিওর এ সেফ এনাবলিং এনভায়রনমেন্ট ফর ফ্রি অ্যান্ড জেনুইন ইলেকশনস ইনক্লুডিং বাই রেসপেক্টিং ফান্ডামেন্টাল ফ্রিডমস, entrench the reintroduction of appropriate special measures, especially for the period prior to the elections, to ensure a level playing field for all parties, political parties and candidates, all parties. And the direct ban নিয়ে যারা তখন তাদের মধ্যে আলোচনা, দেখেন ব্যান নিয়ে কিন্তু আলোচনা আগেই আছে, তা নাহলে ইউএন তার ফেব্রুয়ারি রিপোর্টে কি কোত্থেকে দিল? এটা ফেব্রুয়ারি রিপোর্টে ইউএন দিয়েছে, ব্যানের কথা আলোচনা হয়েছে। সেখানে ইউএন ব্যানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, রিফ্রেইন ফ্রম পলিটিক্যাল পার্টি ব্যানস দ্যাট উইল আন্ডারমাইন এ রিটার্ন টু এ জেনুইন মাল্টি পার্টি ডেমোক্রেসি। যদি তোমরা ব্যান করো তাহলে আসলে জেনুইন একটা বহুদলীয় গণতন্ত্র অবদমিত হবে, বহুদলীয় গণতন্ত্র আন্ডারমাইন্ড হবে। এবং বলছে যে রিফ্রেইন ফ্রম পলিটিক্যাল পার্টি ব্যানস। তখন আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রক্রিয়াটা ছিল। জাতিসংঘের রিপোর্টের মধ্যে এখন এগুলো কিন্তু যখন ডিটেইল প্রকাশ, আমি কিন্তু তখন এগুলো কালেক্ট করতেছিলাম, আমি মেলানোর চেষ্টা করতেছিলাম যে ঘটনাটাকে কি করে হঠাৎ করে আওয়ামী লীগের ব্যান শব্দটা আসলো। ব্যান কিন্তু অনেক আগে থেকে তারা ব্যান করার চেষ্টা করতেছিল, এই প্রক্রিয়াতে অনেক আগে থেকে ছিল, যেখানে জাতিসংঘের সাথে তারা এই ব্যান নিয়ে কথা বলছে বলেই জাতিসংঘ কিন্তু এই ধরনের, মানে জাতিসংঘের সামনে যদি ব্যান কথাটা না আসতো, জাতিসংঘ যদি এটা কানে না যেত, তাহলে জাতিসংঘ কেন ব্যান নিয়ে কথা বলবে? ফেব্রুয়ারিতে কথা বলেছে। ফেব্রুয়ারিতে যখন জাতিসংঘ এরকম রিপোর্ট দিয়েছে, মার্চের 11 তারিখে ওয়াকার সাহেব এই হাসনাত আর সার্জিসকে নিয়ে মিটিং করলেন। ওরা 10-15 দিন ধরে প্ল্যান করে তারপরে যে 21শে মার্চ এসে এই বোমাটা ফাটাবো, এবং এমন একটা ভাব করলো যারা একে অপরের পরস্পর দিয়ে এমন একটা ভাব দেখালো যে ওয়াকার হলো আওয়ামী লীগের জেনুইন একজন প্রেমিক। এরকম আসলে ঘটনাটা তা না। এখানে ব্যান এন্ড রিফাইন দুইটা। যদি ব্যান করা না যায় তাহলে রিফাইন্ডের দিকে চাইতে হবে। যদি ব্যান করা যায় তাহলে রিফাইন্ডের দরকার, ব্যান হয়ে যাবে। তার যখন দেখছে ব্যানটা হয়েছে, প্রশ্নবিদ্ধ হচ্ছে, ব্যান করা যাচ্ছে না, জাতিসংঘ বিরোধিতা করছে, যার সাথে স্পষ্ট তার রিকমেন্ডেশন হয়েছে রিফ্রেইন ফ্রম পলিটিক্যাল পার্টি ব্যানস স্ট্রেট। তাদের রিকমেন্ডেশন গুলো আপনারা যদি আপনাদের কাছে যদি পুরো রিপোর্টটা এটা ওয়েবসাইটে আছে, আপনার ইচ্ছা করলে এটা বিশ্বাস করেন। জাতিসংঘের রিপোর্টটা আমরা অনেকে ওয়ান সাইডেড করি, অনেক সময় আমরা বলছি যে জাতিসংঘ বোধ হয় একেবারে বাংলাদেশের এই বিরুদ্ধে করছে, বা আগের রেজিমের অ্যাক্টিভিটিস নিয়ে তারা কোশ্চেন করেছে, আগের রেজিমের সময় কিলিং নিয়ে কোশ্চেন করেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়ে কোশ্চেন করেছে, নো ডাউট অফ ইট। বাট তারা কিন্তু একই সঙ্গে কিন্তু তখন যে আলোচনার মধ্যে নিয়ে আসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, সেটার কিন্তু বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এবং সে বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে এই সময়টা, মানে ফেব্রুয়ারিতে যখন তারা তাদের প্রত্যাশিত রিপোর্ট জাতিসংঘ থেকে পায় নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে জাতিসংঘকে নিতে পারে নাই, তখন তারা নিয়ে আসলো লোকাল একটা প্ল্যান করে। সে লোকাল প্ল্যানটা কি? পাকিস্তান থেকে ইম্পোর্ট করা প্ল্যান, যেভাবে এই ইমরানের পার্টিকে ব্যান করার চেষ্টা করা হয়েছিল, সেটা তারা চেষ্টা করে। সেটাও যখন তারা দেখছে যে না, এইটা প্রশ্নবিদ্ধ হচ্ছে, মানে মাঠের পরিস্থিতি তা হইতে তৈরি করতে হবে, ব্যান করতে পারলে আদরের মাঠের পরিস্থিতি তৈরি করা যাবে, তখন এই নাটক সাজানো হলো। এই নাটকটাই হলো ওয়াকার এবং হাসনাত সার্জিসের মিটিং। এই নাটকটাই কিন্তু আবার সার্জিস এবং ওয়াকারের মধ্যে বিরোধ হয়েছে এরকম প্রকাশ করা, এনসিপির মধ্যে বিরোধ হয়েছে এইটাও নিউজ করা হয়েছে বিভিন্ন পত্রিকায়, প্ল্যান বেতে, প্রথম আলো সহ সব পত্রিকায়, যে এনসিপির ভেতরে কিন্তু বিরোধ হয়েছে, যে সার্জিস বলছে যে হাসনাতের সাথে ওয়াকারুজ্জামান এটা এমনি কথার কথা, বাত কি বাত বলেছে। সার্জিস এবং হাসনাত কিন্তু একে অপরের পরস্পর বিরোধী। তখন এই যে পাটোয়ারি কি বলেছিল? পাটোয়ারি তখন বলেছিল যে এই ধরনের কোনো খবরের কথা আমরা জানি না, নিজেদেরকে আলাদা করেছে, মানে এমন একটা ভাব করেছে যে এনসিপি কোনো এটার ভিতরে নাই, এনসিপি এই ব্যাপারে বিভক্ত, এনসিপি একটা ভাব তৈরি করে, কিন্তু মাঠটা কিন্তু গরম করেছে ওই যে অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি নাম দিয়া। কিন্তু হাসনাতের নেতৃত্বে তারা কিন্তু মাঠে ঠিকই ছিল, দে ওয়ার ইন দ্য ফিল্ড।
বাট তারা পাবলিকলি পত্রপত্রিকার মাধ্যমে, আর্মির মাধ্যমে, আর্মি সোর্সের মাঝে, নেত্র নিউজের মাধ্যমে, সবার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করতেছে তারা এই নিয়ে বিরোধে আছে, এবং আর্মি এটাকে হিলারিয়াস বলছে যে উনি বাত কি বাত কথা বলছেন, উনি হাসতে হাসতে কথা বলছেন, এই বাচ্চাগুলো এরকম। এবং এক পর্যায়ে দেখেন ওয়াকারুজ্জামান বলেই ফেললেন যে ওরা সন্তানের মতো, ওদের এইসব কিছু আমি ধর্তব্যের মধ্যে নেই না। কত বড় নাটক সাজিয়ে এই এই ইয়েটা করা হয়েছে, এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এই কথাগুলো, এই তথ্যগুলো আপনাদের সামনে দিলাম। আপনারা ইচ্ছা করলে সমস্ত কিছু লিঙ্ক গুলা খুঁজে আমি আপনাদেরকে দিলাম। জাতিসংঘের রিপোর্টটা দেখেন, ফেব্রুয়ারিতে বলেছে জাতিসংঘ কোনো ব্যান নাই, তার মানে ওরা তখন থেকে ব্যান করার জন্য প্ল্যান করছিল। যখন সেই প্ল্যানটা তাদের ব্যর্থ হচ্ছে, জাতিসংঘকে পাশে পায়নি, তখন তারা এই পাকিস্তানি প্রক্রিয়াটা অবলম্বন করছে। কিন্তু পাকিস্তানি প্রক্রিয়াটার জন্য তারা দেখেন এই ফুয়াদ, তারপরে এই তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল, এরা মিলে তারা আর্মির বিভিন্ন গ্যারিসন উড়ায় দেওয়ার কথা বলে। কিন্তু দেখেন আর্মি একবারও কি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? নাই। ওয়াকার উল্টো এমন একটা ভাব করেছে যে তাজুলও নাকি বাচ্চা ছেলে, ফুয়াদও বাচ্চা ছেলে। প্ল্যান করে করানোর কারণে এরা সবাই ইমিউনিটি পেয়েছে, কারণ ওদেরকে দিয়ে এগুলো করানো হয়েছে। ওরা জানে যে ওদেরকে এই জন্য ধরবে না, যে কারণে ওরা এগুলো করছে, এবং ওদেরকে দিয়ে করানো হয়েছে। এটা ট্রায়াল প্ল্যানের মধ্যে ইউনুস, এনসিপি, জামাত, শিবির তাদের লক্ষ্য এবং আর্মির একটা গ্রুপ, যে গ্রুপটা এই টোটাল প্ল্যানটাকে কার্যকর করবে। তারা পাকিস্তানি স্টাইলে এটা চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা সাকসেসফুল হয়ে গেল যে না, পাকিস্তানি স্টাইলে ওই রিফাইন্ডের দরকার নাই, আলটিমেটলি ব্যান যদি করা যায়। তো ব্যান করার জন্যই তো এত নাটক সাজানো হলো। শেষ পর্যন্ত তারা ব্যানের দিয়ে গেলো, এবং সেখানে কিন্তু আবার জাতিসংঘকে মিসকোট করে এবং জাতিসংঘকে ব্যবহার করে, যে জাতিসংঘ বলছে আওয়ামী লীগ হলো টেররিস্ট। না, দ্যার ইজ নো হোয়ার হোল রিপোর্টের মধ্যে, এত পৃষ্ঠার রিপোর্টের মধ্যে কোথাও আওয়ামী লীগকে তারা এটা বলে ভায়োলেন্ট এলিমেন্টস বলেছে, যে এদেরকে ভায়োলেন্ট এলিমেন্টসদেরকে বিচারের নিতে হবে, এদেরকে দেখতে হবে, এটা বলেছে। উল্টো পার্টি ব্যানের বিরুদ্ধে স্পষ্ট একটা প্যারা লিখে দিয়েছে, কারণ তখন তারা দেখতে পেয়েছে যারা এই রেজিম চেঞ্জের মধ্য দিয়ে তারা আমরা যেটা বৈশ্বিক আদর্শিক অবস্থান, তারা যেটা বহুদলীয় গণতন্ত্র, এই সরকার তো বহুদলীয় গণতন্ত্রকে আন্ডারমাইন করতে যাচ্ছে, তখন তারা কিন্তু ইমিডিয়েটলি তাদের নিজেদেরকে সরিয়ে নিয়ে কিন্তু এই রিপোর্ট দিয়েছে। যে ফলকার তুর্ক নিজে ঘোষণা দিয়েছেন যে আর্মি এটার সাথে ইনভলভ ছিল, আর্মিকে দিয়ে উনি এটা করিয়েছেন, সেই ফলকার তুর্ক কিন্তু নিজেকে গুটিয়ে নিয়েছে। এবং তারপরে দেন যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তখন ফলকার তুর্ক কি বলেছিল মনে আছেন? তার সরাসরি বলছে যে আমরা এটার বিরোধিতা করি, কারণ আমরা মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করি, জাতিসংঘ মানবাধিকে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে। ফলকার তুর্কের বক্তব্য, জাতিসংঘ থেকে বিবৃতি, তারা এটা বিরোধিতা করেছে। কিন্তু জাতিসংঘ ওই জায়গাটায় ফ্লড একটা স্টেটমেন্ট করেছে, যেটা জাতিসংঘকে যে কোট করেছে, এই কথাটা জাতিসংঘ কিন্তু এখানে বলে নাই। সেটা কেন বলে নাই এটা আমি জানি না, বাট তারা এটা বলতে পারতো, যেহেতু তারা টোটাল নিষিদ্ধের ব্যাপারটা প্রতিবাদ করেছে, যে তারা কখনোই কোনো পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না, তারা এর প্রতিবাদ করেছে, যেহেতু সেখানে তার বলতে পারতো যে তোমরা আমাকে মিসকোট করছো। কিন্তু জাতিসংঘ ইন্টেনশনালি অর নন ইন্টেনশনালি আই ডোন্ট নো, বাট ইট সিমস যে তারা মানে কোনো না কোনো ভাবে ইউনুসকে প্রোটেক্ট করতে চেষ্টা করেছে, যে কারণে তারা ওই ইঙ্গিতটা, যে তথ্যটা, যে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে বা টেররিস্ট হিসেবে আওয়ামী লীগকে চিহ্নিত করার যে মিথ্যা বয়ান দিয়েছে, এই কথাটা কিন্তু জাতিসংঘ একবারও বলে নাই। দিস ইজ অফকোর্স জাতিসংঘের ঘাড়ের মধ্যে যায়, যে জাতিসংঘ তোমাকে কোট করলো একটা দলকে নিষিদ্ধ করার জন্য, অথচ তুমি সেই কোটেশনটা একবারও যাচাই করে দেখলে না যে তোমাদেরকে নিয়ে কি বলছে। তোমাদেরকে ব্যবহার করেছে, জাতিসংঘকে ব্যবহার করছে একটা দলকে, জাতিসংঘ নিয়ে কথা বলে কেন করে নাই, সেটা এখন আরো ইনভেস্টিগেশনের ব্যাপার। জাতিসংঘ তো অনেক কিছুই তাদের অনেক কিছুই বিতর্কিত আছে। যেমন আপনার তো টোটাল এই প্রক্রিয়াটার মধ্যে জাতিসংঘ ঢোকারই কথা ছিল না, জাতিসংঘ কেন এখানে ঢুকলো সেটা তো আছে, এগুলো একদিন বেরোবে, নিশ্চয়ই বেরোবে। একটা বৈশ্বিক যে ষড়যন্ত্রের অংশ, এটা কিন্তু বেরোবে। আমার কাছে আরো কিছু তথ্য আছে, এই যে বৈশ্বিক ষড়যন্ত্রের যে বিষয়টা আছে, যেখানে কি বলে বাংলাদেশে এই যে রেজিম চেঞ্জ এগুলা এবং অন্যান্য এই আশেপাশে বেশ কয়েকটা রেজিম চেঞ্জের এই ঘটনাগুলোর সাথে কিভাবে কোনটা লিঙ্ক আছে, এটা কিন্তু আছে, আস্তে আস্তে বেরোচ্ছে। দেয়ার আর পিপল, যেখানে শুভবুদ্ধির মানুষ আছে ইন্টারন্যাশনালি যারা, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলছে। কেউ কথা বলছে না তা না, কিন্তু এই কথা বলছে বলেই তো তথ্যগুলো বেরোচ্ছে আস্তে আস্তে, যেগুলোকে আগে কনস্পিরেসি থিওরি বলা হতো, এখন এগুলো রিয়েলিটি হিসেবে বেরিয়ে আসছে।
ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যর্থ করে দিয়েছে, কিন্তু আমরা কখনো দেখি নাই যে দল হিসাবে আওয়ামী লীগের মধ্যে ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতনতা তৈরি হয়েছে। প্রকৃতপক্ষে দলের উন্নতি করতে হবে, দলকে গঠন করতে হবে, এই ধরনের প্রচেষ্টা আসলে সফল হয় নাই। যেভাবে সার্জিস, হাসনাত এবং আরো অনেকে আওয়ামী লীগের মধ্যে ঢুকে পড়েছিল, সেটা তো একদিক থেকে বলতে হবে যে এর দায় আওয়ামী লীগের নেওয়া উচিত। অন্যদিক থেকে দেখতে হবে যে এই প্রতারক গোষ্ঠী কত বেশি অভিনয় করতে পারে, কত বেশি নিজেদের পরিচয় লুকিয়ে রাখতে পারে, কত সাধনা করতে পারে। যেমন ওয়াকার করেছে, আপনারা অনেক এপিসোড 7 ওয়াকার সম্পর্কে আমি যে বক্তব্য রেখেছি সেটা শুনেছেন। এই জুলাইয়ের চরমপন্থীরা, তাদের কোনো ধরনের সাহসই ছিল না মানুষকে বলা যে না, আমরা 1971 সালের 16ই ডিসেম্বর আমরা পরাজিত হয়েছি। কিসের বিজয় দিবস? চরমপন্থী ফুয়াদ বলে না, চরমপন্থী শাহরিয়ার বলে না যে কি 71-এর কোনো বিজয় দিবস হয়নি 16ই ডিসেম্বর? তাদের কিন্তু সাহসটা ছিল না যে জুলাইতে এই কথাগুলো বলে সরকারের পতন ঘটানো। তারা আশ্রয় নিয়েছে সম্পূর্ণ বিপরীত কৌশল। আরো যদি আমরা গভীরে গিয়ে দেখি, এই যে ফুয়াদদের যে রাজনৈতিক দল এবি পার্টি, এইটাও কিন্তু গঠিত হয়েছে এই প্রতারণা দিয়ে। ওরা কিন্তু বলছিল গঠন করার আগে, রাজনৈতিক দল গঠনের আগে, যে আমরা এটা গঠন করছি কেন, জামাত যেহেতু মুক্তিযুদ্ধে রাজাকার ছিল, আমরা তো জামাত করি কিন্তু আমরা রাজাকার নই, ফলে আমরা মুক্তিযুদ্ধপন্থী দল গঠন করছি। দেখেন কত বড় প্রতারণা আওয়ামী লীগের চোখের সামনে দিয়ে হয়ে গেল। যেই জুলাইতে চরমপন্থার উত্থান সফল হলো এবং আওয়ামী লীগের সরকার পড়ে গেল, তখন দেখেন ফুয়াদের দাঁত কিন্তু শফিকের দাঁতের চেয়ে অনেক বেশি ক্ষুরধার, অনেক বেশি জঘন্য। কিন্তু এরা সবাই প্রতারণামূলক ভাবে আওয়ামী লীগকে এইভাবে আপনার দখল করেছিল। কেউ স্বতন্ত্র দল করে, কেউ আওয়ামী লীগের মধ্যে ঢুকে তারা প্রতারণা শুরু করে দেয়। মানুষ এবং সরকার কেউ কিন্তু এদেরকে সেই জন্য অত সিরিয়াসলি নেয় নাই। আওয়ামী লীগ দল ভাবে বা সরকার হিসাবে তো ভেবেছে যে যখন বলছে হ্যাঁ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, তখন মনে হয়েছে যে না, এরা আসলে সত্যিকারের 71-এর ঘাতক দালাল নয়। হ্যাঁ, এরা অনেক রাজাকার এইসব স্লোগানও দিয়েছে, কিন্তু সেটা আরো পরে এসে, পরে তো এখন তো দেখা যাচ্ছে যে রাজাকারদেরই জয় জয়কার। প্রথমে কিন্তু রাজাকার স্লোগান চাতুর্যের মাধ্যমে দিয়েছে। কে, আমি কে, তুমি কে, রাজাকার এক লাইন যোগ করে দিয়েছে। কে বলেছে স্বৈরাচার। এই স্লোগান নিয়ে আমি আলাদা একটা বক্তব্য রাখবো। আজকের বক্তব্য হলো যে মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। চিন্তা করেন, এই সন্ত্রাসীগুলাই কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলো, এক দৌড়ে গিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের কাঁধে গিয়ে চড়েছে। আপনারা কেউ কি আমাকে কোথাও দেখাতে পারবেন যে এই ধরনের প্রতারণা করে কোথাও গণ অভ্যুত্থান হয়েছে? হ্যাঁ, এই গণ অভ্যুত্থানকে যারা এখনো বৈধতা দিতে চান তারা বলেন যে না, একটা গোষ্ঠী ছিল, এগুলা তো হওয়া উচিত হয় নাই, শেখ হাসিনা অতিরিক্ত করেছে, সেজন্য বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, এগুলো বলে। দেখেন, এগুলো বললে কি এই লোকগুলা জুলাই চরমপন্থার উত্থানে জড়িত হয়ে যে অপরাধ করেছে সেটা কাটা যাবে? তারা আজ পর্যন্ত বলতে পারে না জুলাইয়ের চরমপন্থার উত্থানটা কি জন্য ঘটিয়েছিল। বলে গণতন্ত্রের জন্য। গণতন্ত্রের জন্য হলে নিয়ে ইলেকশনটা কোথায়? কেন ইতিহাসের দ্বিতীয় খারাপ নির্বাচন করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হতে হলো? না, আমি শেখ হাসিনার ওই 3টে ইলেকশনকে এই মুহূর্তে ডিফেন্ড করব না, যে 15, 18, 24 সেটা ডিফেন্ড করে আমি আমার কথাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাই না। ওরা তো ইলেকশনের কথা বলে এই জঙ্গি উত্থান করেছিল। বিএনপি বা অন্য যারা বলে যে শেখ হাসিনা ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তাই না, তাদের তাহলে বক্তব্যটা কি যে ভোটাধিকার? এটা হতে পারে যারা বাংলাদেশ স্বাধীন করেছে, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, ভালোবাসে, মুক্তিযুদ্ধের প্রতি অনুগত, যে মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হতো না, সেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে বাইরে রেখে ইলেকশন করা, এটা কি চিন্তা করা যায়? আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির পক্ষে এটা কল্পনা করা যায়। কিন্তু রাজাকার, আল বদর, আল শামস, তাদের হয়ে কি এই জিনিসটা কল্পনা করা যায়? আসল কথা হলো যে যেটা বলা হয় যে ইলেকশন করার জন্য শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, তাহলে কর্মে অন্তত প্রমাণ দেখাতো, যে একটা কিছু প্রমাণ দেখাতো। ঠিক আছে যে আওয়ামী লীগের অনেকে অপরাধ করেছে, এটা আমি অবশ্যই এটা স্বীকার করি না, তর্কের খাতিরে বললাম। তাদের বাইরে রেখে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিত ইলেকশনে, তাও তো আমরা বুঝতাম যে সত্যি সত্যি এটা কোনো প্রতারণা ছিল না। আর কি ছিল? যে বৈষম্য দূর হবে। কিসের বৈষম্য দূর হবে? চাকরিতে। আজকেও শুনলাম কতগুলো ভিডিও। হ্যাঁ, মেধাবীরা কোথায় গেল?
এই যে এত ছাত্রছাত্রী দেখা যায় রাস্তায়, ওরা কোথায়, ওরা চাকরি পেয়েছে? বাংলাদেশে ইউনূস, তারেক রহমান এরা কি চাকরির বৈষম্য দূর করেছে? না, চাকরিতে গত 2-2.5 বছরে শুধু হ্যাঁ 2 বছরে সব আপনার চরমপন্থী জঙ্গি জামাত এদের ঢুকানো হয়েছে। সাধারণ মানুষের কি লাভ হলো? কোন স্বপ্নটা পূরণের দিকে গেছে? পূরণ বাদ দেন, আমি আজকে ফরহাদ মজারের একটা বক্তব্য শুনছিলাম, ফরহাদ মজারও বলছে যে কোনোটাই পূরণ হয়নি। পূরণটা হবে কিভাবে? এটা তো প্রতারণা ছিল। প্রতারণার মাধ্যমে কোনো কিছু করে উদ্দেশ্য যদি হয় যে 71কে মাটির সাথে মিশিয়ে দেয়া, 71কে ভুলিয়ে দেয়া, তাহলে যারা কুশীলব, যারা এটাকে বিজয়ী করেছে, তারা কি সেদিকে মনোযোগ দিবে নাকি বৈষম্য? অবশ্য এরা যে আহাম্মক এটাও বোঝা যায়। জঙ্গি গোষ্ঠীর বুদ্ধি অনেক, চাতুর্য অনেক, কিন্তু আসলে কোনো প্রজ্ঞা নেই। প্রজ্ঞা থাকলে ওরা কিছু 2-4টা আপনার কাজ করে দেখিয়ে দিত, চাকরির বিষয়টা ঠিক করতো, কোটা টোটা এগুলো নিয়ে মানুষের মনে একটা আস্থানা চেষ্টা করতো। এরা 24-এর জঙ্গি উত্থান করে এতটাই কনফিডেন্ট হয়ে গেছে, এতটাই আত্মবিশ্বাসী হয়ে গেছে, ওরা বুঝে ফেলে, মানে ওরা ধরে নিয়েছে যে এইবার 71 পরাজিত। সেজন্য ফুয়াদ, শাহরিয়ার, ইউনূস এদের সবার এক সুর। ইউনূসের সুরটা কি? রিসেট বাটন চেপে দিলাম। আর ফুয়াদ, শাহরিয়ার, জামাত, মাসুদ সবার কথা হলো যে 71-এ আমরা পরাজিত হয়েছিলাম। 71-এ কার কাছে পরাজিত হয়েছে? ভারতের কাছে পরাজিত হয়েছে। ইসলামিক রাষ্ট্র ভেঙে বাংলাদেশ করা মানে ভারতের কাছে পরাজিত হওয়া, এবং স্বাভাবিকভাবে তারা সেটা বাস্তবায়নের দিকে গিয়েছে। আর কি বলে যে শেখ হাসিনা অত্যাচার করেছে। দেখুন, এই জিনিসটা সবচেয়ে বেশি অতিরঞ্জিত করে যে শেখ হাসিনার অত্যাচার। এটা বিএনপিও বলে, জামাত এবং চরমপন্থীরা বলে, কিন্তু শেখ হাসিনা কি অত্যাচার করেছে? কাকে অত্যাচার করেছে? হলি আর্টিজানের জঙ্গিগুলোকে কি শেখ হাসিনা যেইভাবে আপনার বিভিন্ন জায়গায় মাদ্রাসা তৈরি করছে, মসজিদ তৈরি করছে, ইসলামকে একটা সম্মানের জায়গায় উনি রাখতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেইভাবেও কি হলি আর্টিজানের জঙ্গিগুলোকে আদর করে বের করে আনা সম্ভব ছিল? আমার তো মনে হয় ওরা যদি গুলি তাক না করতে, হয়তো ওদেরকে এইভাবে বের করে আনার হয়তো চেষ্টা চলতে পারতো। তো হলি আর্টিজানের জঙ্গি খুন হয়েছে, এটা হয়ে গেল, মানে সারা বাংলাদেশ কি এই অত্যাচার, এটাকে অত্যাচার বোধ করেছে, না শুধু জঙ্গিরা অত্যাচার বোধ করেছে? হ্যাঁ, বিএনপির লোকজনের বিরুদ্ধে জেল হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, সেটার মাত্রা কত? আর এখন যে জেল হচ্ছে, এখন যে জেলে আমির হোসেন আমু, পলক, রাশেদ খান মেনন, সুমন, হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের কত এমপি, আমার হিসাবটাই মনে নেই, অন্তত 100-এর উপরে আওয়ামী লীগের এমপি জেলে, আর কত নেতা কর্মী কত জেলে। তাদের উপর যে নির্যাতন হচ্ছে, বিএনপির উপর কি সে নির্যাতন হয়েছিল? কোথায় হয়েছিল? একটা উদাহরণ দিই, দেখেন, খাঁটি উদাহরণই দিব, কোনো ভেজালের উদাহরণ দিব না। জুলাই জঙ্গি উত্থানের সাফল্যের পর মির্জা আব্বাস সাহেবকে দেখলাম একদিন রাস্তায় কেঁদে দিচ্ছে, অলমোস্ট কেঁদে দিচ্ছেন উনি। শেখ হাসিনা বলে, মানে ওনাকে অনেক, আব্বাস সাহেবকে অনেক মামলা দিয়েছিল, ওনাকে কয়েকবার জেলে নিয়েছে, এটা বলে উনি অলমোস্ট কেঁদে দিয়েছেন। এটাই ছিল শেখ হাসিনার অত্যাচার। সেই মির্জা আব্বাস দেখেন, ওনার কিন্তু তরতাজা ভাব, এই যে শেখ হাসিনা এত অত্যাচার করেছে, কখনো কিন্তু ওনার যে চেহারার মধ্যে যে গ্লেজ, যে ভদ্রতা, যে ধরনের একজন ভদ্রলোকের চিহ্ন এবং আভিজাত্যের চিহ্ন, সৌন্দর্য, কোনোটাই কমেছিল মির্জা আব্বাস সাহেবের? এই জুলাই জঙ্গি উত্থানের বিজয়ের পর কি হলো? মির্জা আব্বাস সাহেবকে আত্মঘাতী জঙ্গি নাসিরউদ্দিন এতটাই নিপীড়ন করেছে যে মির্জা আব্বাস সাহেব শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, পাবলিকলি উনি অনেকবার বলেছেন যে আমি তো নির্বাচন করেছি সাবের হোসেন চৌধুরী সাহেবের বিরুদ্ধে, প্রতিপক্ষ হয়ে, আমি তো নির্বাচন করেছি মোজাফফর হোসেন পল্টু সাহেব তার প্রতিপক্ষ হিসাবে, এইভাবে উনি বলেছেন দুঃখে কষ্টে। তারপরে কি হলো? উনি তো অসুস্থ হয়ে গেলেন। আমি সবসময় সহানুভূতি বোধ করি ওনার জন্য। আমার খুব কষ্ট লাগে যে বাংলাদেশের একজন জাতীয় পর্যায়ের নেতাকে একটা আত্মঘাতী সন্ত্রাসী, এবং এটা তো বিএনপিকে দায় নিতে হবে। বিএনপি এটা কোনো কিছু করেও নাই, করার সাহসও তারা রাখে না, কারণ আত্মঘাতী সন্ত্রাসীগুলো তো বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, তাদেরই এক নেতাকে তারা কোরবানি দিয়ে দিল এক আত্মঘাতী সন্ত্রাসীর কাছে। তাহলে দেখেন নির্যাতনের মাত্রা কে কতটা করে। শেখ হাসিনার এত নির্যাতন, যেই নির্যাতনের মির্জা আব্বাস সাহেব কেঁদে দিয়েছেন, সেখানে ওনার চেহারার গ্লেজ কোনোদিন নষ্ট হয় নাই। আর একটা আত্মঘাতী সন্ত্রাসীর নির্যাতনে উনি মুমূর্ষ হয়ে গেছেন। উনি বেঁচে আছেন, আমি ওনার সুস্থতা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, কিন্তু মাত্রাটা বুঝতে হবে। বিএনপিকে আওয়ামী লীগ যে পর্যায়ের নির্যাতন করেছে, চিন্তা করুন তো সবাই, সেই পর্যায়ের নির্যাতন 2024-এর জঙ্গি উত্থানের পর আওয়ামী লীগের উপর যে নির্যাতন হয়েছে, তার অর্ধেক নির্যাতন করলে কি আজকে বিএনপির চিহ্ন পাওয়া যেত বাংলাদেশে? পাওয়া যেত না তো। এক নাসিরউদ্দিন পাটোয়ারিতে মির্জা আব্বাস সাহেব কাহিল হয়ে গেছেন, ওনার মতো মানুষ, যাকে মোটামুটি ঢাকা শহরের সবাই বড় ধরনের নেতা এবং প্রভাবশালী মানুষ হিসেবে মনে করে। আওয়ামী লীগ যদি সত্যি ইউনূস জঙ্গি এবং তারেক রহমানের সরকার এখন যে কায়দায় আওয়ামী লীগকে নির্যাতন করছে, সেই পর্যায়ের নির্যাতন যদি বিএনপি কি সহ্য করতে পারতো তো না। তাহলে আওয়ামী লীগ কিসের নির্যাতন করেছে? এটা আওয়ামী লীগের নির্যাতনের নমুনা।
আর একযোগে সবাই বলে শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল, হ্যাঁ নির্যাতন করে সবাইকে শেষ করে দিয়েছে। আসলে এই কথাগুলো বলার জন্য বলা, ভবিষ্যতে এরা এগুলো বেশি বলবে না। জুলাইয়ের যে জঙ্গি উত্থানের যে ধরনের ক্ষতিগ্রস্ত সবাই হয়েছে, এই ক্ষতির পরিমাণ সবার দ্বারে দ্বারে পৌঁছে যাবে, হিসাব পৌঁছে যাবে। তখন দেখবেন মানুষ কিভাবে আবার রাস্তায় নেমে আসে। তবে সেটা আমার মনে হয় না খুব বেশি দূরে আছে। তারেক রহমানের সরকারের তো যারা অলরেডি নির্যাতন করছে চারিদিকে, তারা মাত্র অন্ডকোষ চেপে ধরেছে, আর গলা চেপে ধরতে বেশি দিন লাগবে না। তারেক রহমান নানান ভাবে বিপদের মধ্যে আছে। একটা সরকার চালানোর মতো যেই ধরনের আসলে ন্যূনতম আগে যেভাবে চালিয়েছিলেন খালেদা জিয়া 2 বার, সেটুকুনও কিন্তু আমি ইফিসিয়েন্সি তারেক রহমানের সরকারে দেখতে পাচ্ছি না। অন্যদিকে স্বাধীনতা বিরোধী 24-এর মূল বিজয়ীরা কিন্তু তারেক রহমানকে কিন্তু 1 বিন্দু ছাড় দিবে এমনও আমার কাছে মনে হয় না। তারেক রহমানকে হয় জঙ্গিদের এজেন্ডা হেফাজতের 13 দফা বাস্তবায়ন করতে হবে, নাহলে জঙ্গিদের সাথে ব্যাপকভাবে ক্ষমতা ভাগাভাগি করতে হবে। এই দুটো নিয়েই কিন্তু তারেক রহমান আর জঙ্গিদের সামনে লাগবে। বাংলাদেশের